কিছু বই আছে যেগুলো আমার মতে এত হাইপে আসার কথা না, বাট বাংলাদেশের মানুষ ওই বইগুলোকে আননেসেসারিলি হাইপের মধ্যে নিয়ে আসে, যেটা একটা প্রাইম এক্সাম্পল হইল রিচ ড্যাড পুয়ার ড্যাড বাই রবার্ট কিওসাকি। এই বইটা পার্সোনাল ফাইন্যান্সের স্পেসে বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয়, রকমারিতে সবসময় আপনি দেখবেন এটা একদম উপরের দিকে থাকে যে কোনো ধরনের র্যাঙ্কিংয়ে। বাট এই বইয়ের র্যাঙ্কিংয়ে এত উপরের দিকে থাকার বাংলাদেশে কোনো কারণ নেই, তার কারণ এই বইয়ের 95% থেকে 99% কথা একটা বাংলাদেশি মানুষের জন্য, একটা বাংলাদেশি নাগরিকের জন্য কোনো কাজেই আসবে না। তার কারণ এই বইয়ের মেইন যে প্রিন্সিপাল, কিভাবে ডেটকে ব্যবহার করে, ডেটকে লেভারেজ হিসেবে ব্যবহার করে কিভাবে ওয়েলথ বড় করতে হয়, সেটা বাংলাদেশের মার্কেটে করা সম্ভব না, এটা আমেরিকান মার্কেটে করা সম্ভব। সো এই বই কেন বাংলাদেশে এত ফেমাস, কেন সবাই এই বইয়ের জন্য পাগল আমি জানি না। মনে হয় এই বইটা একটা হয়ে গেছে, নাইকির জামা পরলে যেরকম একটা ভাব আসে যে নাইকির জামা পড়ছে, ওইরকম রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়লে বা অ্যাটলিস্ট রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে কথা বললে উনি অনেক ফাইন্যান্স বুঝে বা উনি অনেক ইকোনমিক্স বুঝে, এরকম একটা ভাব আসে। আসলে এরকম না। আবার কিছু বই আছে যে বইগুলো খারাপ না, বাট ওই বইগুলোর কথা না মোটামুটি 3-4 লাইনের মধ্যে সামারাইজ করে ফেলা যায়, পুরো বইটা আসলে পড়া লাগে না। যেটার একটা প্রাইম উদাহরণ হইল ক্যান্ট হার্ট মি বাই ডেভিড গগিন্স। ডেভিড গগিন্স অসাধারণ একটা মানুষ, ওর পডকাস্ট শুনলে আপনার অনেক ভালো লাগবে এবং ওনাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট ম্যান। ভ্যালিড, কোনো সমস্যা নেই। বাট ওর বইটা যদি আপনি পড়েন ক্যান্ট হার্ট মি, আপনি বুঝতে পারবেন যে বইয়ের ভিতরে ঘুরে ফিরে একই কথাই বারবার বলা হয়েছে যে আমি অনেক স্ট্রং, আমার মন দিয়ে আমি যদি চাই তাহলে যে কোনো কিছু করা সম্ভব, বডি দিয়ে যে কোনো কিছু করানো সম্ভব যদি মন চায়। এবং ওটার উপরে ওনার নিজের জীবনের বিভিন্ন কাহিনী বসায় একটা 300 পেজের বই বানানো হয়েছে। খুব একটা খারাপ বই না, বাট আমি অবশ্যই এটা রেকমেন্ড করবো না আপনি পড়তে। হ্যাঁ, অবশ্যই সময় থাকলে আপনি পড়তে পারেন, বাট না পড়লে আপনি খুব বড় কিছু মিস করবেন, এরকম না। এই ভিডিওতে আমি 5টা বইয়ের কথা বলবো, যে 5টা বই আমার মতে আপনার অবশ্যই পড়া উচিত। এবং এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটা স্পেশাল ফ্রি গিফট আছে, তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন বলে আমি অনুরোধ করছি। প্রথম বই 10 Cities That Led the World বাই পল স্ট্র্যাথার্ন। বইটার ইমেজটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারতেছেন আমার হাতে, গ্রাফিকটা খুব সুন্দর, একটা ইজিপশিয়ান ভাইব আছে। এবং 10 Cities That Led the World আমার খুব পছন্দের একটা বই, কারণ ইতিহাসের সব বই বেশ ইন্টারেস্টিং, বাট 10 Cities That Led the World স্পেশালি ইন্টারেস্টিং কারণ আপনারা নাম শুনে বুঝতে পারতেছেন এখানে 10টা শহর নিয়ে কথা বলা হয়েছে, যে 10টা শহর বিভিন্ন সময় পৃথিবীর সভ্যতার ইতিহাসে খুব বড় ধরনের ভূমিকা রেখেছে। তো অটোমান এম্পায়ার কিভাবে পুরো পৃথিবী শাসন করেছে, টার্কি কেন এত পাওয়ারফুল ছিল, গ্রিক সভ্যতা কেমন ছিল, অ্যারিস্টটল প্লেটোরা আসলে কেন এত বড় ফিলোসফার হইছে, বা রোমান এম্পায়ার কত পাওয়ারফুল একটা এম্পায়ার ছিল, এই সব কিছুর ব্যাপারে যদি আপনি জানতে চান, খুবই ইন্টারেস্টিং একটা বই 10 Cities That Led the World। আমার ধারণা আপনাদের অনেক ভালো লাগবে। 4000 বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় যে সভ্যতা এবং সবচেয়ে ধনী যে শহর ছিল, সেই শহরের নাম ছিল ব্যাবিলন। এবং এই ব্যাবিলনের মানুষকে টাকা পয়সা বিষয়ক যে লেসনগুলো দেওয়া হইতো প্যারাবলের মাধ্যমে, বিভিন্ন গল্প টল্পর মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল লেসনগুলো দেওয়া হইতো, সেই সব গল্পগুলো একত্র করে যে বইটা বানানো হয়েছে, সেই বইটার নাম হলো দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। লেখকের নাম হলো জর্জ এস ক্লাসন, বাট উনি আসলে লেখে নাই, উনি মেইনলি সব গল্পগুলো জড়ো করছে। সো ইন আ ওয়ে লিখছে, বাট উনি আসলে লেখে নাই, আমি বুঝাইতে পারছি। উনি সব কিছু জড়ো করে একত্র করে এই বইটা বানাইছে। 1926-এর দিকে বইটা বের হয়েছে এবং বিশাল জনপ্রিয় একটা বই, খুবই 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 ইন্টারেস্টিং একটা বই, এবং আমি 100% রেকমেন্ড করবো আপনাদের এই বইটা পড়তে। এই বইটা অদ্ভুত, তার কারণ হইলো এটা ফিকশনও না আবার নন ফিকশনও না। এটার ভিতরে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো ফিকশন, যে ক্যারেক্টারগুলোর কথা বলা হয়েছে সেই ক্যারেক্টারগুলো আসলে ফিকশনাল ক্যারেক্টার। ওরকম মানুষজন আসলেই ছিল নাকি কেউ জানে না, পসিবলি ছিল না। বাট যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো আবার নন ফিকশন, কারণ ওই কথাগুলো আজকের দিনেও মডার্ন ইকোনমিতেও আমাদের জন্য অ্যাপ্লিকেবল। বইয়ে অনেকগুলো সুন্দর লেসন আছে, বাট তার মধ্যে একটা লেসন যেটা আমার অনেক পছন্দ, সেটা হলো দ্য 5 Laws of Gold। লগুলা বা রুলগুলা অনেক সাধু ভাষায় লেখা। তারপরে আমি আপনাদের প্রথম লটা পড়ে শুনে, আপনারা স্ক্রিনেও দেখতে পারবেন। Gold cometh gladly and in increasing quantity to any man who will put by not less than 1/10 of his earnings to create an estate for his future and that of his family। সোজা বাংলা যদি বলার চেষ্টা করি, আপনার যে ইনকাম, এখানে গোল্ড দিয়ে বলা হয়েছে কারণ ওই সময় সবাই গোল্ডে ইনকাম করতো, ওই সময় তো অন্য কোনো কারেন্সি ছিল না, বাট আপনার কারেন্সির জন্য এটা অ্যাপ্লিকেবল। মেইনলি উনি যেটা বলার চেষ্টা করছে সেটা হলো আপনার আয়ের 10 ভাগের 1 ভাগ যদি আপনি জমায় রাখেন এবং আপনার এস্টেট বা কোনো একটা অ্যাসেটে ইনভেস্ট করেন, তাহলে আপনার কখনোই পেছনে ফিরে তাকাতে হবে না। এটা হলো 5টা রুলের 1 নম্বর রুল। 2 নম্বর রুল হলো গোল্ডকে আপনি যদি কোনো একটা কাজে ব্যবহার করাইতে পারেন তাহলে আপনি খুবই স্মার্ট হবেন এবং তাহলেই আপনার কখনো গোল্ডের শর্টেজ হবে না। এখানে উনি কাজের ব্যবহার বলতে মেইনলি বুঝাইছে আপনি যদি গোল্ড কাউকে লোন দেন, তখনকার ব্যাবিলনের আমলে এটাই ছিল অপশন, বাট মেইনলি আমরা সোজা বাংলায় আজকের দিনে ধরে নিতে পারি আপনি যদি আপনার টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি, এবং আপনি যদি স্মার্টলি ইনভেস্ট করেন তাহলে আপনার কখনোই টাকার শর্টেজ হবে না। 3rd রুল হলো গোল্ড আপনি যখন ইনভেস্ট করবেন, আমি বাংলা করে বলতেছি, ইংলিশটা অনেক কঠিন, আপনার আমারও বোঝাইতে অনেক কষ্ট হবে, বাট মেইনলি 3rd রুলে বলা হয়েছে যে আপনি যদি ওয়াইজ ম্যানদের কথা শুনে আপনার গোল্ড ইনভেস্ট করেন তাহলে আপনার গোল্ড সবসময় সেফ থাকবে, আপনি টাকায় কনভার্ট করে নিতে পারেন পুরো ব্যাপারটা। 4th রুল, আপনি যদি এমন কোনো বিজনেস বা ইনভেস্টমেন্ট যেটার ব্যাপারে আপনার খুব বেশি ধারণা নাই ওইটাই আপনার গোল্ড ইনভেস্ট করেন, তাহলে আপনার থেকে বড় বোকা আর কেউ না এবং আপনার পুরো গোল্ড চলে যাওয়ার খুব বড় সম্ভাবনা আছে। আপনি বুঝে নেন কি বোঝাইতে চাইছে। এবং 5th রুল হলো ট্রিকস্টার এবং স্ক্যামার্সদের কথাবার্তাকে অ্যাভয়েড যদি আপনি করতে পারেন। অনেকেই আপনাকে বিভিন্ন সময় এসে বলবে আপনার 10টা গোল্ড আমাকে দেন, আমি ওটাকে 200 গোল্ড বানাই দিব আপনাকে। ওই টেম্পটেশনগুলো আপনি যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে সবসময় আপনি আপনার গোল্ডকে বাড়াতে পারবেন এবং
এবং আপনার গোল্ড কখনো কমবে না। যাই হোক, আপনারা যদি চান এই বই নিয়ে আমি পুরো ডিটেইল একটা আলাপ আলোচনা, একটা পুরোপুরি পার্সোনাল ফাইন্যান্সের একটা অসাধারণ বই, আপনারা যদি চান এই বই নিয়ে আমি ডিটেইল আলাপ আলোচনা করি আমাকে কমেন্টে জানাবেন। থার্ড বই, এই বইটা আমি আপনাদের হার্ড কপি দেখাতে পারবো না কারণ এটা আমি আইপ্যাডে পড়েছি। এটা হলো হিরো অন আ মিশন বাই ডোনাল্ড মিলার। ডোনাল্ড মিলার আমার খুব পছন্দের একটা রাইটার এবং ডোনাল্ড মিলারের একটা বই স্টোরি ব্র্যান্ড, এটা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করেছিলাম, আপনারা অনেকে হয়তো দেখেছেন। এবং ডোনাল্ড মিলারের অনেক বই আমার আছে। সো বিল্ডিং আ স্টোরি ব্র্যান্ড, যেটার কথা আমি বললাম, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। আ মিলিয়ন মাইলস ইন আ 1000 ইয়ার্স, ডোনাল্ড মিলারের আরেকটা অসাধারণ একটা বই। এবং আরেকটা বই আছে ডোনাল্ড মিলারের যেটা আমার খুব পছন্দ, সেটা হলো বিজনেস মেড সিম্পল। এবং যেই বইটা নিয়ে আজকে আমি কথাবার্তা বলতেছি ওইটাই তিনটার একটাও না, সেটা হলো হিরো অন আ মিশন। একদম সহজ করে যদি আমি বলি, হিরো অন আ মিশনের মেইন প্রিন্সিপালটাই হলো আপনি আপনার জীবনের হিরো কিভাবে হবেন, যেন আপনার জীবন নিয়ে যদি অন্য কেউ একটা বই লেখে, সেই বইটা যে পড়বে তার ওই বইটা পড়ে মনে হয় যে হ্যাঁ আপনি একজন হিরো ছিলেন ওই গল্পের মধ্যে। এই বইটার থেকেই আমি মূলত বুঝতে পেরেছিলাম যে পৃথিবীতে যে কোনো গল্পে 4টা ক্যারেক্টার থাকে। 1 নম্বর ক্যারেক্টার হলো ভিকটিম, যে মনে করে তার কোনো ওয়ে আউট নাই, পুরা দুনিয়া তার এগেইনস্টে, সে সব কিছু জায়গায় অজুহাত খুঁজে, সে মনে করে এ ওর বিরুদ্ধে, ও ওর বিরুদ্ধে, এইটা যদি ঠিক হইতো তাহলে ভালো হইতো, সরকার যদি ভালো হইতো তাহলে ভালো হইতো, করাপশন যদি, অনেক অনেক এক্সকিউজ দেয় সে সবসময়, এবং সে সবসময় ভিকটিম কার্ড প্লে করার চেষ্টা করে। 2 নম্বর ভিলেন। প্রত্যেকটা স্টোরিতে একটা ভিলেন থাকে, আপনার জীবনে একটা ভিলেন আছে, একের অধিকও থাকতে পারে, যারা আপনাকে ছোট করার চেষ্টা করতেছে, যারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, বা যাদের কারণে আপনি ছোট ফিল করতেছেন বা ইনসিকিউর ফিল করতেছেন। থার্ড, দ্য হিরো। এটা হলো মেইন ক্যারেক্টার অফ এনি স্টোরি। আপনার জীবনের হিরো অবশ্যই আপনার হওয়া উচিত, যে কোনো একটা কিছু অ্যাচিভ করার চেষ্টা করতেছে এবং ওই অ্যাচিভ করার পথে তাকে যে হেল্প করতেছে সে হলো 4th ক্যারেক্টার, যাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট বা গাইড। এবং এই গাইডের কাজ হলো হিরোকে বিভিন্ন কোয়েস্ট অ্যাচিভ করতে হেল্প করা। এই 4টা মূল ক্যারেক্টার থাকতে হয় যে কোনো একটা পারফেক্ট গল্পের জন্য, এবং এই পুরা গল্পের স্ট্রাকচারটা এবং স্ট্র্যাটেজিটা ডোনাল্ড মিলার না থাকলে আমি হয়তো কখনো শিখতাম না। ডোনাল্ড মিলারের বইয়ের আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল ব্যাক সিট ভার্সেস ফ্রন্ট সিট অ্যানালজি। আপনি যদি আপনার জীবনকে একটা গাড়ির যাত্রার সাথে কল্পনা করেন এবং আপনি যদি চিন্তা করেন আমি ওই গাড়ির পিছনের সিটে বসে আছি, তাহলে আপনি আসলে মূলত ড্রাইভারের উপর ডিপেন্ড করতেছেন। ড্রাইভার যেদিকে নিয়ে যাবে ওইদিকে আপনার যেতে হবে। হ্যাঁ, আপনি ড্রাইভারকে বলতে পারেন যে ভাই আপনি ডানে যান, ভাই আপনি বামে যান, ভাই আপনি জোরে চালান, আস্তে চালান, বাট ইভেনচুয়ালি ড্রাইভারের ইচ্ছা, ড্রাইভার আপনাকে কোন দিকে নিয়ে যাবে, আস্তে চালাবে না জোরে চালাবে, আপনি ঠিক মেইন ক্যারেক্টার না, আপনি সাপোর্টিং কাস্ট। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি অ্যাকচুয়ালি গাড়ির ড্রাইভার হইতে পারেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো ভুল দিকে যেতে পারেন, ওই রিস্কটা আপনার উপর চলে আসে। এখন আমি ভুল ডিসিশন নিতে পারি, আমি ডানে না যে বামে গেলে হয়তো অনেক বিপদ হইতে পারে, বা ভাইস ভার্সা, বাট ডিসিশন মেকিং এর পুরো ক্রেডিটটা আপনার উপর চলে আসে এবং রিস্কটাও পুরোটা আপনার উপর চলে আসে। সো এই ড্রাইভিং এর অ্যানালজিটা, যে আমি আমার জীবনের যে গল্প, ওই গল্পে পিছনের সিটে বসবো নাকি সামনের সিটে বসবো, এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করছে ডোনাল্ড মিলার এই বইতে। এবং এটা আমি অবশ্যই ডোনাল্ড মিলারের সব বই আমি হাইলি রেকমেন্ড করি, এবং আমার বিজনেস রাইটারদের দুনিয়ায় ডোনাল্ড মিলারকে খুব বেশি পছন্দ। এর পরের বই, এটাও আমার হার্ড কপি নাই আনফরচুনেটলি এই মুহূর্তে। কিছু কিছু বই আছে যেগুলো আমি ঘুরতে ফিরতে অনেক পড়ি, ওই বইগুলো আমি সবসময় আইপ্যাডে পড়ি। সেটা হলো 0 to 1 বাই পিটার থিল। পিটার থিলকে আপনারা অনেকেই চিনেন, পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এন্টারপ্রেনারদের একজন, পেপাল মাফিয়ার সবচেয়ে বড় একজন, সিলিকন ভ্যালির সবচেয়ে বড় এন্টারপ্রেনার বা সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এন্টারপ্রেনার বলা হয় পিটার থিলকে। এবং পিটার থিলের কাছে ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস এরা কিছুই না, কারণ পিটার থিলের ইনফ্লুয়েন্স অনেক বেশি। এই বছরের মাঝামাঝি সময়ে জাস্ট পিটার থিল বলার কারণে যে এই ব্যাংকে তোমরা টাকা রাখো না, এরকম একটা কথা বলার কারণে একটা ব্যাংকই কোলাপস হয়ে গেছিল আমেরিকায়, কারণ সবাই ওই ব্যাংক থেকে টাকা উঠায় ফেলছিল। সিলিকন ভ্যালি ব্যাংক ছিল এটা। উনাকে নিউজিল্যান্ড ডেকে জোর করে সিটিজেনশিপ দিছিল, যখন পিটার থিল ওই সিটিজেনশিপ চায়ও নাই। যাক, 0 to 1 এর অনেকগুলো প্রিন্সিপাল আছে, বাট আমার যে মেইন প্রিন্সিপালটা পছন্দ সেটা হলো হরাইজন্টাল থিঙ্কিং ভার্সেস ভার্টিক্যাল থিঙ্কিং। উনি মেইনলি বোঝাতে চাইছে যে 0 থেকে 1-এ যাওয়া এবং 1 থেকে 2-এ যাওয়া একই ব্যাপার না। আমি একটু এক্সপ্লেইন করে সহজ বাংলায় বোঝাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। 0 থেকে 1-এ যাওয়া মানে হলো একটা জিনিস ছিল না, ওই জিনিসটা আপনি ক্রিয়েট করতেছেন। আর 1 থেকে 2-এ যাওয়ার মানে হলো একটা জিনিস ছিল, ওটার উপরেই আপনি অন্য কোনো একটা কিছু ডেভেলপ করতেছেন। আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে অনেক বুঝতে সুবিধা হবে আমাদের। মনে করেন আপনি ঠিক করলেন আপনি অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করবেন। অ্যামাজন অলরেডি আছে, আপনি একটা স্টোর বানাইলেন অ্যামাজনের ভিতরে এবং তারপরে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করা শুরু করলেন। এটা হলো 1 থেকে 2-এ যাওয়া। ভার্সেস মনে করেন পৃথিবীতে ই কমার্সই নাই, আপনি নতুন একটা জিনিস আবিষ্কার করলেন যেটা নাম হলো ই কমার্স, যেখানে অনলাইনে ওয়েবসাইট থেকে কোনো একটা কিছু কেনা যাবে। এটা হলো 0 থেকে 1-এ যাওয়া। তো পিটার থিল ওনার এই বইয়ের মধ্যে বলছে যারা 0 থেকে 1-এ যাওয়ার কোনো একটা প্রোডাক্ট বা সলিউশন বাইর করতে পারে তারা সবসময় পৃথিবীকে বদলায় দেয়, এবং যারা 1 থেকে 2-তে যাওয়ার সলিউশন বাইর করে তারা ওই অনুযায়ী এফেক্ট ফেলতে পারে না পৃথিবীতে, কম্পেয়ার টু 0 to 1। এই বইয়ের একটা কোট আমার অনেক পছন্দ, আমি আপনাদের সাথে শেয়ার করবই। ব্রিলিয়েন্ট থিঙ্কিং ইজ রেয়ার বাট কারেজ ইজ ইন ইভেন শর্টার সাপ্লাই দেন জিনিয়াস।
একদম সহজ করে যদি বাংলায় বলার চেষ্টা করি, জিনিয়াস যত পাওয়া যায় তার থেকেও রেয়ার হইল কারেজিয়াস মানুষ খুঁজে বের করা বিজনেসের দুনিয়ায়। ওকে, নেক্সট বই ইলন মাস্ক বাই ওয়াল্টার আইজাকসন। ওয়াল্টার আইজাকসনকে আপনারা যারা চেনেন না, গত বছর আমি এরকম একটা ভিডিও করেছিলাম 5টা বই যে বইগুলো আপনার পড়া উচিত, এবং ওইখানে ওয়াল্টার আইজাকসনের অন্য আরেকটা বইয়ের কথা আমি বলেছিলাম, একটা বা দুইটা বইয়ের কথা আমি বলেছিলাম। ওয়াল্টার আইজাকসনের মেইন কোয়ালিটি হইলো উনি খুব ভালো বায়োগ্রাফি লেখে অন্য মানুষের, এবং উনি স্টিভ জবসের বায়োগ্রাফি লেখছে, উনি সম্ভবত বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের বায়োগ্রাফিও লেখছে, এবং উনি রিসেন্টলি মাত্র কয়েকদিন আগে ইলন মাস্কের এই বায়োগ্রাফিটা লেখছে। ইলন মাস্কের এর আগে আরেকটা বায়োগ্রাফি ছিল যেটা লিখেছিল অ্যাশলি ভ্যান্স, যদি আমি ভুল না করে থাকি, এবং ওই বায়োগ্রাফিটার নাম ছিল কোয়েস্ট ফর ফ্যান্টাস্টিক ফিউচার, এরকম কিছু একটা। আমি স্ক্রিনে দেখা দেওয়ার চেষ্টা করবো, আমার এই মুহূর্তে এক্সাক্ট নামটা মনে নেই। ওই বায়োগ্রাফিটা ভালো ছিল, বাট ওই বায়োগ্রাফিটার মেইন সমস্যাটা যেটা ছিল সেটা হলো ইলন মাস্ক ওর জীবনের বেশিরভাগ সাকসেসফুল কাজই করছে ওই বায়োগ্রাফিটা পাবলিশ হয়ে যাওয়ার পরে। সো ওর টুইটার কেনা বলেন, ওর স্পেসএক্স এর সফল লঞ্চ বলেন, ওর টেসলা জনপ্রিয় হওয়া বলেন, সাইবার ট্রাক বলেন, তারপরে ওই যে আকাশে যে জিনিস পাঠাইলো, ওই যে স্টারলিংক টাইপ জিনিসপত্র, এগুলো সব কিছু হয়েছে ওই বায়োগ্রাফি বের হয়ে যাওয়ার পরে। তো বায়োগ্রাফির ভিতরে আসলে তেমন কিছুই নাই কম্পেয়ার টু দিস ওয়ান। এটা অনেক বেশি কমপ্লিট, ভয়ঙ্কর মোটা একটা বই, 600-700 পেজের একটা বই, বাট আপনি খুব ইজিলি পড়তে পারবেন। বইটা লেখাও হয়েছে খুব সুন্দর করে, এবং কাহিনীটাও যেহেতু অনেক বেশি ইন্টারেস্টিং, সো আপনার কোনো সময় মনে হবে না যে এই আমি কি পড়তেছি, এটা রেখে দেই, এটা একটা টেক্সট বুক, এরকম আপনার কখনোই মনে হবে না। এবং অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আমি জানছি ইলন মাস্কের ব্যাপারে, যেগুলো হয়তো আমি এই বইটা ছাড়া অন্য কোনো জায়গা থেকে, কোনো পডকাস্ট বা হাবিজাবি কোনো জায়গা থেকে জানতে পারতাম না। যেমন ইলন মাস্কের দাদা একবার গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল সাউথ আফ্রিকায়, যাইতে যাইতে রাস্তায় উনি দেখে একজন মানুষের উঠানে ব্যাকইয়ার্ডে একটা প্লেন পার্ক করা 2 সিটের। এটা দেখে ইলন মাস্কের দাদার মনে হয়েছে যে আমি প্লেন চালানো শিখবো, এবং উনি ওনার গাড়ি থামায় ওই লোকের কাছে গেছে, যে বলছে যে ভাই আপনি কি আপনার প্লেন বেচবেন নাকি। তো ওই লোক নেগোসিয়েশন হওয়ার পরে রাজি হয়েছে বেচতে। সমস্যা হইলো ইলন মাস্কের দাদা তো প্লেন চালাইতে পারে না, তো এখন উনি যখন ওই লোক বলছে যে হ্যাঁ আমি প্লেন বেচবো, তো এখন উনি প্লেন নিয়ে যাবে কিভাবে। তো উনি ওইখানে বসে অনেক যোগাযোগ করে শেষ পর্যন্ত একটা পাইলট খুঁজে বের করছে, যে পাইলট ওই প্লেন ওনার সাথে চালায় ওনাকে ফেরত নিয়ে আসছে ওনার বাড়িতে। এরকম অদ্ভুত কাহিনী। প্লাস আপনাদের যদি ইলন মাস্কের বিবাহিত দুনিয়া বা ওনার ছেলে পেলের, ওনার যে 11টা বাচ্চা আছে, ওই বাচ্চার দুনিয়া, পার্সোনাল লাইফে অনেক আগ্রহ থেকে থাকে, সেই ক্ষেত্রে এটা খুব ইন্টারেস্টিং একটা বই, কারণ এই বই ইলন মাস্কের পার্সোনাল লাইফের অনেক ভেতরে চলে গেছে, যেটা আগে কোথাও অন্য কোনো জায়গায় ওভাবে ইলন মাস্কের পার্সোনাল লাইফের ভিতরে কেউ যায় নাই। সো হ্যাঁ, মাস্ক বায়োগ্রাফি 100% রেকমেন্ডেড, অবশ্যই আপনার পড়া উচিত। আচ্ছা, লাস্ট বইয়ে যাওয়ার আগে গিফটার ব্যাপারে বলে নেই। এই ভিডিওটা যেহেতু বই নিয়ে, সো আপনার যেটা করতে হবে তেমন জটিল কোনো কিছু করতে হবে না। আপনার এই ভিডিওটার নিচে কমেন্ট করতে হবে একটা বইয়ের কথা। এটা হইতে হবে আপনার পছন্দের একটা বই, যে বইটা আপনি 2024-এ পড়তে চান বা 2025-এ পড়তে চান, এবং এই বইটা আপনি পেলে আপনার জন্য অনেক ভালো হইতো। আপনি জাস্ট ইউটিউব ভিডিওর নিচে আপনার বইয়ের নামটা কমেন্ট করবেন, এবং ইউটিউব ভিডিওটা পাবলিকলি শেয়ার করবেন যেন আপনাকে খুঁজে পাইতে পারি। এই দুইটা কাজ করার পরে আমি ইউটিউব ভিডিওর কমেন্টের মধ্যে থেকে 10 জনকে কমেন্টের রিপ্লাই আমি জানাবো যে আপনাকে আমি সিলেক্ট করেছি, এবং আপনাদের 10 জনের বাসায় আপনি যেই বইয়ের নামটা কমেন্টে লিখেছেন, একটা বইয়ের নামই লিখবেন, এর বেশি লিখবেন না, 10টা বই পাঠিয়ে দেওয়া হবে আপনাদের 10 জনের বাসায়। ওকে, লাস্ট বই আমাদের লিস্টে হাউ টু বি আ ক্যাপিটালিস্ট উইদাউট ক্যাপিটাল বাই নেথান লাটকা। এই বইটারও হার্ড কপি আমার হাতে নাই, আপনারা দেখতেই পাচ্ছেন, সো স্ক্রিনে আপনাদের দেখায় দেওয়া হবে। হাউ টু বি আ ক্যাপিটালিস্ট উইদাউট ক্যাপিটাল একটা ইন্টারনেট এন্টারপ্রেনারদের জন্য লেখা বই। সো আপনি যদি ইন্টারনেট এন্টারপ্রেনার হন, যে আমি একটা গুগল ক্রোমের ভিতরে একটা অ্যাপ কিভাবে ক্রোম প্লাগইন পাবলিশ করব, বা অন্য আরেকজন একটা ক্রোম প্লাগইন পাবলিশ করছে ওইটা আমি কিভাবে কিনে নিব, বা একটা ওয়েবসাইটের ভিতরে কিভাবে অ্যাড বসায় ইনকাম করতে হয়, এই ধরনের হ্যাকি টাইপ জিনিসপত্র ইন্টারনেট এন্টারপ্রেনাররা সাধারণত যে ধরনের জিনিসপত্র নিয়ে ডিল করে, এরকম জিনিসপত্র যদি আপনার আগ্রহ থেকে থাকে, তাহলে হাউ টু বি আ ক্যাপিটালিস্ট উইদাউট ক্যাপিটাল আপনার জন্য খুব 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 ফান একটা রিড হবে বলে আমার মনে হয়। এই বইয়ের স্পেশালিটি হইলো, এই বইয়ের ভিতরে এটা যেহেতু যিনি লেখছেন নেথান লাটকা, উনি মেইনলি একজন পডকাস্ট হোস্ট প্লাস স্যাস বিজনেসের উপরে অনেক কাজকর্ম করছে। উনি যেহেতু আমাদের টাইপের মানুষ, উনি মেইনলি টুইটারে অনেক লেখে ফেমাস হয়েছে। তো আমাদের টাইপ বলতে আমরা যারা ফেসবুকে স্ট্যাটাস বেশি পড়ি, বই বেশি পড়ার থেকে এই টাইপ মানুষ, উনার বইটাও না অনেকটা, বই পড়লে আপনার মনে হবে আপনি লম্বা একটা ফেসবুক স্ট্যাটাস পড়তেছেন। বইয়ের ভিতরে জায়গায় জায়গায় উনার ব্যাংক স্টেটমেন্টের ছবি দেওয়া, বইয়ের ভিতরে জায়গায় জায়গায় উনার ওয়েবসাইটের স্ক্রিনশট দেওয়া। সাধারণ একটা বই যেরকম হয় ওই রকম না, বইটা একটা বড় ব্লগ পোস্টের মতো, যেই কারণে বইটা পড়ে আপনি অনেক আনন্দ পাবেন এবং অনেক জিনিসপত্র শিখতে পারবেন, যেগুলো আপনার ইন্টারনেট এন্টারপ্রেনারশিপে যদি আগ্রহ থাকে সেই ক্ষেত্রে ডেফিনেটলি কাজে লাগবে। আচ্ছা, আমি কিছু অনারারি মেনশন দিই যে বইগুলো আপনি পড়তে পারেন যদি আপনার হাতে সময় থাকে। তার মধ্যে একটা হলো টুলস অফ টাইটান বাই টিম ফেরিস। টিম ফেরিসের পডকাস্ট অনেক জনপ্রিয়, বাট
আপনি যদি আমার মতো হন, এত বড় বড় পডকাস্ট এত রেগুলারলি শোনা সম্ভব হয় না। সো টুলস অফ টাইটান এই বইটাও উনিই লেখছে। ওনার পডকাস্টের বেস্ট গেস্টরা যে বেস্ট কথাবার্তাগুলো বলছিল সেগুলোর একটা কম্পাইলেশন হইল টুলস অফ টাইটান। এবং টুলস অফ টাইটান যদি আপনি পুরোটা পড়েন সেক্ষেত্রে আপনার ওনার বিশাল পডকাস্ট লাইব্রেরির সব পডকাস্ট শোনা লাগবে না, যে কারণে আমার এটা বেশ ইন্টারেস্টিং একটা বই মনে হয়েছে। নেক্সট শাউট আউট পাবে জাফর ইকবাল, নকশা কাটা কবজ। আমি এবারের বই মেলায় এই বইটা বের হয়েছে সম্ভবত, নকশা কাটা কবজ। জাফর ইকবালের বই ইদানিং কালে আমি আর পড়ি নাই রিসেন্ট সময়ে, বাট নকশা কাটা কবজ পড়ে আমার বেশ ভালো লাগছে। বেশ ইন্টারেস্টিং একটা হরর বই, আপনি যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই পড়তে পারেন। তারপরের রেকমেন্ডেশন, আমার সব বইয়ের রেকমেন্ডেশনের ভিডিওতে একটা বই 100% থাকে, সেটা হইল গিয়া অপেক্ষা। এখানেও আছে হুমায়ুন আহমেদের একটা বই, বা ইন জেনারেল বাংলা সাহিত্যের একটা বই যদি আপনার পড়তে হয় আমি বলবো অপেক্ষা পড়তে। অপেক্ষা যদি আপনি পড়েন আপনার সময়টা কখনোই বৃথা যাবে না। এবং লাস্ট, যে কোনো মাসুদ রানা যদি আপনি ধরেন, অথবা 3 গোয়েন্দার প্রথম 100 ভলিউমের যে কোনো একটা যদি ধরেন, বা ইন জেনারেল সেবার যে কোনো বই যদি আপনি ধরেন, আপনার সময় বেশ ভালো যাবে। আমি স্পেসিফিক্যালি যেটা এখানে হাতে ধরে রেখেছি আপনাদের দেখানোর জন্য সেটা হলো মহাপ্লাবন। মহাপ্লাবন মেইনলি পৃথিবী ধ্বংস হয়ে যাবে সামনের বছর, বাংলাদেশ পানি নিচে তলায় যাবে, এখন মাসুদ রানা কি করবে বাংলাদেশকে বাঁচাতে এবং পৃথিবীকে বাঁচাতে, এটা নিয়ে লেখা। বেশ ইন্টারেস্টিং একটা বই, বাট ইন জেনারেল মাসুদ রানার সবই ইন্টারেস্টিং। আপনি যে কোনোটাই পড়েন আপনার সময় নষ্ট হওয়ার চান্স কম। এই ছিল আমাদের বই রেকমেন্ডেশনের ভিডিও। আমাকে জানাবেন আপনারা কি ইন্টারেস্টিং একটা বই পড়েছেন এই বছরে, আমাকে একটু কমেন্টে জানাবেন। প্লাস অবশ্যই আমি যেটা বললাম আপনাদের গিফটের জন্য আপনারা যে বইটা চান ওটা তো অবশ্যই কমেন্টে জানাবেন। বাট প্লাস আপনারা ইন্টারেস্টিং কি বই পড়েছেন এটা যদি কমেন্টে জানান, আমিও ওখান থেকে নেওয়ার চেষ্টা করবো, কারণ আমি তো জানি না দুনিয়ায় কি কি ইন্টারেস্টিং বই আছে। আপনাদের কাছ থেকে আমিও রেকমেন্ডেশন নিব, প্লাস এই কমেন্ট সেকশন থেকে হোপফুলি অন্য মানুষের রেকমেন্ডেশন নিবে, যে রেকমেন্ডেশনগুলো তাদেরকে হেল্প করবে তাদের নলেজ ব্রডেন করতে। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।